2024 লোকসভা নির্বাচনের আবহে কোন দিকে বইছে ভোটের হাওয়া, কি ভাবছেন সাধারণ মানুষ, তারই আভাস পেতে দেশ জুড়ে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, কর্ণাটকের মতো বড় রাজ্যের পাশাপাশি তাদের সমীক্ষায় উঠে এসেছে বাংলার প্রসঙ্গ। কিসের ইঙ্গিত মিলেছে সেই সমীক্ষায় দেখাবো, তবে তার আগে আপনাদের মনে করিয়ে দেব যে অতীত বা সাম্প্রতিক অতীতে একাধিকবার সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে, আবার কখনো কখনো ঠিকও হয়েছে। তাই আবারও বলছি, এটা সমীক্ষা, এটা আভাস মাত্র। দেখুন, 5 রাজ্যের সেমিফাইনাল শেষ হতেই লোকসভা ভোটের দামামা কার্যত বেঁচে গিয়েছে। মোদী সরকারের হ্যাট্রিকের রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। উল্টো দিকে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিকরা এখনও আসন সমঝোতার ফর্মুলা খুঁজতেই ব্যস্ত। আর এই পরিস্থিতিতে দেশ জুড়ে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র, বাংলা থেকে কর্ণাটক, পূর্ব থেকে উত্তর, দক্ষিণ বিভিন্ন বড় রাজ্যে কি হতে পারে লোকসভা ভোটের ফলাফল, সমীক্ষা চালিয়েছে তারা। বাংলায় এখনো পর্যন্ত কি হবে বিজেপি বিরোধী জোটের চেহারা, তা ঠিক হয়নি। তৃণমূল নাকি সিপিএম, কার সঙ্গে যাবে কংগ্রেস, এখনো তা স্পষ্ট হয়নি। আর এই আবহেই সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, একা লড়ে বাংলায় 23 থেকে 25টি আসনে জয়ী হতে পারে তৃণমূল, 44% ভোট যেতে পারে তাদের ঝুলিতে। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বাংলায় বিজেপির দখলে যেতে পারে 16 থেকে 18টি আসন, 39% ভোট পেতে পারে গেরুয়া ব্রিগেড। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, যদি সিপিএম এবং কংগ্রেস একসঙ্গে লড়ে তাহলেও বড়জোর 2টি আসন জিততে পারে তারা, 8% ভোট যেতে পারে তাদের ঘরে। 2019-এর নির্বাচনে বাংলার 42টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 22টি আসনে, বিজেপি 18টি আসনে, 2টি আসনে জিতেছিল কংগ্রেস, বামেরা 1টিও আসন পায়নি। বাংলার প্রতিবেশী বিহারে মোট লোকসভা আসন 40। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী আগামী নির্বাচনে বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 16 থেকে 18টি আসনে জয়ী হতে পারে। 21 থেকে 23টি আসনে জেডিইউ, আরজেডি, কংগ্রেস এবং বামপন্থীদের জোটের পক্ষে। 0 থেকে 2টি আসনে জয়ের সম্ভাবনা আছে অন্য দলের। আর এক গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্রে 48টি লোকসভা আসনের মধ্যে 19 থেকে 21টি যেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের দখলে। কংগ্রেস, শিবসেনা উদ্ধব গোষ্ঠী এবং শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপির জোটের 26 থেকে 28টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে। 0 থেকে 2টি আসনে জয়ের সম্ভাবনা আছে অন্য দলের, এমনটাই সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত। কথায় বলে, দিল্লির রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশের 80টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 73 থেকে 75টি আসনে জয়ী হতে পারে। সমাজবাদী পার্টি যদি কংগ্রেসকে জোটে নেয়ও, তাহলেও বড়জোর তারা 4 থেকে 6টি আসন পেতে পারে। 0 থেকে 2টি আসনে জয়ের সম্ভাবনা মায়াবতীর পার্টির। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে 29টি লোকসভা আসনের মধ্যে বিজেপি একাই 27 থেকে 29টি আসনে জয় পেতে পারে, কংগ্রেস পেতে পারে বড়জোর 2টি আসন। ছত্তিশগড়ের 11টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি একাই 9 থেকে 11টি আসন জিততে পারে, কংগ্রেস বড়জোর 2টি আসনে জিততে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত। রাজস্থানে 25টি লোকসভা আসনের মধ্যে বিজেপি একাই 23 থেকে 25টি আসনে জিততে পারে, কংগ্রেসের ঝুলিতে বড়জোর 2টি আসন যেতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত। কর্ণাটকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 22 থেকে 24টি আসনে জয়ী হতে পারে বলে এই সমীক্ষায় ইঙ্গিত। আর কয়েক মাস আগে বিজেপিকে হারিয়ে সরকারে আসা কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র 4 থেকে 6টি আসন। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, তেলেঙ্গানার 17টি লোকসভা কেন্দ্রের মধ্যে কংগ্রেসের দখলে যেতে পারে 9 থেকে 11টি আসন, 3 থেকে 5টি আসনে জিততে পারে কেসিআরের ভারত রাষ্ট্র সমিতি। 1 থেকে 3টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা আছে বলে জনমত সমীক্ষায় ইঙ্গিত। অন্য দলগুলি 1 থেকে 2টি আসনে জয়ী হতে পারে। সি ভোটারের এই সমীক্ষা চালানো হয়েছে 15 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে। রিজিওনাল লেভেলে এই সমীক্ষায় মার্জিন অফ এরর +-5%। ভারতের মতো বিশাল দেশ, যেখানে মোট ভোটার প্রায় 95 কোটি, সেখানে তারা কি ভাবছেন তা কোনো সমীক্ষাতেই আঁচ করা অত্যন্ত মুশকিল। তার উপর এখনো পর্যন্ত লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। বিরোধীদের আসন সমঝোতা কি হবে তাও এখনো চূড়ান্ত নয়। এর মধ্যে রাজনৈতিক ঘটনা প্রবাহ কোন পথে এগোয়, বিভিন্ন দলের হেভিওয়েট তারকারা প্রচারে কিভাবে ঝড় তোলেন, তার উপর অনেকখানি নির্ভর করে থাকবে ভোটের ফলাফল। অতীতে একাধিক ওপিনিয়ন পোল এবং এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আবার ঠিকও হয়েছে। কখনো কখনো দেখা গেছে ভোটের ফলাফল সমীক্ষার সম্পূর্ণ উল্টো দিকে গেছে। সম্প্রতি 5 রাজ্যে বিধানসভা ভোট হয়,
তারপর দেখা যায় কয়েকটি রাজ্যের সমীক্ষা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। তাই লোকসভা ভোটে কি হয়, কে জেতে কে হারে, কে কতগুলো আসন পাবে তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফল ঘোষণা অবধি। এবিপি আনন্দ। আমি দেবাশিসদের কাছে আসবো, কিন্তু তার আগে আরো একবার বলা যে মোট ভোটার প্রায় 95 কোটি এবং এখনো দিনক্ষণ ভোটের ঘোষণা হয়নি। তাই সমীক্ষাই যে ঠিক বা এই সমীক্ষাই হতে চলেছে এমনটা একেবারেই নয়। সি ভোটারের এটা একটা সমীক্ষা এবং এটা একটা আভাস মাত্র। সাম্প্রতিক অতীতে আমরা একাধিকবার দেখেছি সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে, আবার কখনো কখনো সেটা ঠিকও হয়েছে। এবার দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, যেটা সমীক্ষা বলছে বাংলায় বিজেপির দখলে যেতে পারে 16 থেকে 18টি আসন। আবার বলছি যে বাংলা শুধুমাত্র একটা অংশ, বাংলাকে কেন্দ্র করে গোটা সমীক্ষাটা হয়েছে, এমনটা কিন্তু একেবারেই নয়। তো যদি সেটা হয়, মানে 16 থেকে 18টি আসন যদি আপনারা পান, মানে একেবারে 19-এর ছায়া দেখা যাচ্ছে। আপনাদের টার্গেট বেঁধে দিয়েছেন তো অমিত শাহ 35টি। আবার অনেকে বলছেন যদি এর মধ্যে মানে 16 থেকে 18-এর মধ্যে যদি আবার কিছু তৃণমূলে চলে যায় তাহলে তো হাতে রইল পেন্সিল। আপনার হাতে কি আছে ভগবান জানে, পেন্সিল নাকি। এটা সমীক্ষা তো মনে হচ্ছে না, এটা 2019-এর রেজাল্ট আবার বলছেন, আপনারাই বলছেন অনেক কিছু পাল্টাবে, এখনো কিছু ঘোষণা হয়নি, জোট ঠিক আই.ডট ইন.ডট কিছু ঠিক হয়নি। তার মানে স্ট্যাটাস কোর থাকছে, 19-এ যা ছিল তাই এখন থাকছে। আর যদি আজকে ইলেকশন হয়, আজকে যদি ভোট হয়, তাহলে এই রেজাল্টটাই রিপিট হবে, এটাই বলতে চাইছে। তো এখানে সমীক্ষার কিছু নেই। বিষয়টা হচ্ছে পশ্চিম বাংলায় 35-এর উপরে ভারতীয় জনতা পার্টি সিট পাবে, আর সেটা আজকেই প্রমাণিত হয়েছে এই গীতা পাঠের মধ্যে দিয়ে। আমরা পরিষ্কার করে বলছি ধর্মবিহীন রাজনীতি পশ্চিমবাংলাকে এই গর্তে ফেলেছে। সেটাই সুকান্তদা বারবার উল্লেখ করছিলেন যে পশ্চিমবাংলা কেন ডিরেল হয়েছে, এই কারণেই ডিরেল হয়েছে। এখানে ধর্ম বিরুদ্ধের রাজনীতি হয়েছে, ধর্মবিহীন রাজনীতি হয়েছে। ধর্ম সংস্কারিত রাজনীতি হলে এটা হতো না যে কমরেড রেজ্জাক মোল্লা উনি হজ করবেন, কিন্তু কমরেড তারাপীঠে পুজো দিতে পারবে না। কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য গোমাংস খাবেন, কিন্তু কমরেড মোহাম্মদ সেলিম উনি পর্ক খাবেন না। মমতা দিদি হিজাব পরবেন, আর পুলিশ দুধেল গাইয়ের লাথি খাবে। সমস্ত জায়গায় ইফতার হবে, ঈদ হবে, সবকিছু হবে, কিন্তু গীতা পাঠ করা যাবে না। কে ধর্মবিহীন কে রাজনীতি করেছে? না না, ধর্মবিহীন রাজনীতি আসলে তোমরা যে, আমরা বারবার বলেছি তোমরা বামরামের প্রকৃষ্ট উদাহরণ, তোমরা বামেদের যথার্থ অনুসরণ করেছো, কিন্তু ইন এ ডিফারেন্ট ওয়ে। আমি বলি, দেখো তোমার সময় ডিস্টার্ব করিনি তো, হরে কৃষ্ণ বলে একটু থামো। আমার বক্তব্য খুব পরিষ্কার, দাদা হরে কৃষ্ণ বলছি, তাহলে হরে কৃষ্ণ বলার সময় তো থামবে। হ্যাঁ থামো। আমার বক্তব্য হচ্ছে তোমরা বামেদের অন্যভাবে ফলো করেছো। ধর্ম মাত্রই আফিমের মতন, ধর্ম মাত্রই আফিমের মতন বলেছিল বামেরা, সেই কারণে দাদা হরে কৃষ্ণ, দাদা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার বক্তব্য খুব পরিষ্কার, তোমরা সেটাকে কার্যত ব্যবহার করছো, ব্যবহার করে তোমরা এমন একটা জায়গা করছো মানুষের পেটটা। আসলে আমাদের ভারত তো হে রামের জায়গা, আমরা হে রাম করি, তোমরা বর্ষদের পুজো করো, তোমরা গুলি করে আমরা হে রাম করে মরবো। আর যে অনুশীলন সমিতির কথা বলছো, যে বন্দে মাতরমের কথা বলছিল, তখন তোমরা ব্রিটিশের লেজ ধরে ঘুরছিলে, ব্রিটিশের লেজ ধরে ঘুরতে ঘুরতে এমন একটা ন্যাপসিবাদী সংস্থাকে সাহায্য করেছিলে। যদি সিপিএম কংগ্রেস একসঙ্গে লড়ে তাহলে বড়জোর 2টো আসন জিততে পারে তারা। সি ভোটারের সমীক্ষা ইঙ্গিত। আবার বারবার করে একই কথা বলতে হচ্ছে যে বাংলাকে কেন্দ্র করে এটা নয়, এটা গোটা দেশেই করা হয়েছে সমীক্ষাটা, বাংলা একটা অংশ মাত্র। দেখুন, আমি কোনো সমীক্ষাকে ছোট করব না বা কোনো সমীক্ষাকে বিরাট গুরুত্ব দিতেও রাজি নই, কারণ কিছুদিন আগে 3-5টা রাজ্যের নির্বাচনের সমীক্ষার ফলাফল যেটা ছিল সেটা হয়নি। তো এখনো অনেকটা দেরি পার্লামেন্ট ইলেকশনে, তারা দেখা যাক কি হয়। না, আপনারা তো রাহুল গান্ধীর সঙ্গে একান্তে বৈঠকও করলেন। না, বৈঠক করেছেন, সেখানে কত সমঝোতা, কতটা আসন, সেখানে মানে কত আসন ছাড়ছেন তৃণমূলকে? কাকে? তৃণমূলকে কোথায়, কে বললো এই কথা? এটা আমরা তো এটা আমরা জীবনে কোনোদিন শুনিনি। আসলে কি বলুন তো, মানে এইসব পোলাও পাকানো থেকে একটু দিলে অসুবিধা নেই, আপনারা করুন। আমরা কিন্তু এ বিষয়ে একেবারে পরিষ্কার কথা আমাদের বলে দিয়েছি। আচ্ছা, সত্য প্রথম কথা হচ্ছে আপনি একটা দারুণ প্রশ্ন করেছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কী হবে। আমি বারবার বলছি, এই গীতা পাঠ, চণ্ডী পাঠ, এই সিএএনআরসি, এই মেরুকরণ, এগুলো না ভোট আসলে দেখবেন বন্দে ভারত এক্সপ্রেসে চেপে সব চলে আসবে। তারপর ভোটটা মিটে যাবে, 2021-এর পরে সব চলে যাবে, তাও চলে যাবে, দেখবেন সব চলে যাবে। সিএনআরসি দেখেছিলেন? একটু বলে দিই ভাই, আমি তোমার সঙ্গে এত গলার জোর না, আপনার এত গলার জোর নেই, আমার বলতে দাও। এগুলো সমস্ত দেখবেন ওই অমিত শাহজি বা বিজেপি নেতারা সীতার গীতার গল্প খালি আপনার কাছে বলার চলে আসে। রাহুল গান্ধী জামার উপরে পইতে পরে ঘুরছে, আরে ভয় পায় তো রাহুল গান্ধী, 14 বার রাহুল গান্ধী নাম বলছে, কে কাকে ভয় পেল? রাহুল গান্ধী
নরেন্দ্র মোদী বলো, রাহুল গান্ধী ভয় পায়, বারবার রাহুল গান্ধী পুজোর কলস, আরে আমাদের কাছে সীতাও আছে, রামও আছে, পার্থতার কথা একটু শুনুন। আরে সীতাও আছে, রামও আছে, তাই তো সীতারা। সি ভোটারের যা সমীক্ষা, তোমাদের শুধু আমি বলছি যে এই কারণের জন্য যে এই সমীক্ষা ঠিক প্রমাণিত হওয়ার সুযোগ সম্ভাবনা কম। এক হচ্ছে আমাদের রাজ্যেও যদি দেখেন যে বাস্তবতা হচ্ছে যে বিজেপিকে মানুষ ভোট দিয়েছিলেন 2019 সালে, ফলে তারা যে পরিমাণ লোকসভা আসন পেয়েছিলেন তাকে 7 দিয়ে গুণ করলে বিধানসভা আসন হয় মূলত। ফলে তারপরে একটা বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে দেখা গেছে বিজেপির আসন সংখ্যা কমেছে। ফলে মানুষ যারা বিজেপিকে 19-এ মনে হয়েছিল, 19-এ যাদের মনে হয়েছিল যে তাদের তাহলে অ্যাকসেপ্ট করে, এইবার বলছি যে 21-এর পর বিধানসভা নির্বাচনের পর যে আমাদের রাজ্যের পরিস্থিতিতে দুর্নীতি একটা বড় ইস্যু, যে দলে দলে মন্ত্রীরা তারা হচ্ছে যে জেল যাত্রা শুরু করেছেন। ফলে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি না আমি পাপিয়া এই যে লাস্ট 3টে নির্বাচনে না, আমি আপনাকে লাস্ট 3টে নির্বাচন ভারতবর্ষে যেটা হলো রাজস্থান, ছত্তিশগড় এবং আপনি এমপি, সেখানে দুর্নীতি একটা ইস্যু হয়েছে। ফলে আমি বলছি এই ইস্যু শুধু কেবলমাত্র রাজস্থানে হবে, ওয়েস্ট বেঙ্গলে হবে না, এটা হবে না। আমি বলছি এটাও পশ্চিমবঙ্গে হবে, কবে হবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে যারা দুর্নীতি করছেন, তৃণমূলের থেকে হাত পাকাচ্ছেন, তারা হচ্ছে ঝাঁপ দিয়ে মাঝে মাঝে হচ্ছে যে বিজেপিতে চলে যাচ্ছেন, আর বিজেপিতে যারা হাত পাকাচ্ছেন কিন্তু বুঝিয়ে দিয়েছে যে হিন্দি বলায় হৃদয় নরেন্দ্র মোদী এবং সেখানে কাজ করেছে মোদীর গ্যারান্টি। বিশ্বনাথ দা, না আমি প্রথমে বলবো দর্শক বন্ধুদের যে এটাকে বলা হয় ভোটে ট্র্যাকিং করা বলে, মানে এটা আগামী কয়েক মাস ধরে চলবে। সি ভোটারের এই ভোটিং ট্র্যাকিং গত কয়েক মাস ধরে চলছে, আগামী দিনেও চলবে। রাজনীতি যেভাবে এগোবে মানুষের মতামত তুলে আনা হবে, এবং এটা কিন্তু মনে রাখবেন অপিনিয়ন পোলে শেষ পর্যায়ে নয় বা চূড়ান্ত একটা অবস্থান নয়, একে মানে পোল ট্র্যাক বলা হয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা দেখো যে অনেকটাই নির্ভর করবে এর আগামী দিনের রাজনীতি খুব গুরুত্বপূর্ণ। ন্যাশনাল জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটটা কেমন দানা বাঁধছে, আদতেও দানা বাঁধছে কিনা, আসন সমঝোতা আগামী দিনে কি ধরনের হয় রাজ্যে রাজ্যে বিভিন্ন জেলায়, এবং পশ্চিমবাংলাতেও কি ধরনের তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে হয় কিনা, বা কংগ্রেস বামেদের মধ্যে হয় কিনা, এবং কংগ্রেসের মধ্যে হয় কিনা, বা কংগ্রেস বামেদের মধ্যে হয় কিনা। এবং একই সাথে প্রার্থী খুব ইম্পর্টেন্ট ইস্যু। ন্যাশনাল লেভেলে তো বটেই, রাজ্য স্তরেও কিন্তু যে প্রার্থী যখন চয়ন করা হবে, আর তুমি জানো পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি আমি আসি, পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নব্য বনাম মানে আদি বনাম পুরনো যে মুখ, সেইটা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষরা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীপদ পুরনোদেরকে বাতিল করে নতুনকে আনতে চাইছে একটা অংশকে। আবার একইভাবে মানে ন্যাশনাল লেভেলে যখন কোনো নির্বাচন হয়, যে দল সরকার গঠন করার মতন জায়গায় থাকে, সাধারণত পশ্চিমবাংলায় দেখা গেছে যে বিধানসভা থেকে জাতীয় স্তরের নির্বাচনে কিন্তু আঞ্চলিক দলের থেকে জাতীয় দল বেশি ভোট পায়। অর্থাৎ বিধানসভায় নিশ্চয়ই তৃণমূল ভালো রেজাল্ট করেছে, কিন্তু তৃণমূল যদি সরকার গঠনের মতন দাবি না রাখতে পারে বা সরকার গঠনের মতন অবস্থা তৈরি করতে না পারে, তাহলে জাতীয় দল এখানে বিজেপি আছে, তাহলে বিজেপি যদি জাতীয় দল হিসাবে যদি সরকার গঠনের মতন জায়গায় পৌঁছায় এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেটা যদি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দেশের মধ্যে, তাহলে রাজ্যের ভোটারদের একটা বড় অংশ কিন্তু সুইং করবে বিজেপির পক্ষে, সেটা নিশ্চিত করে বলা যায়। যেটা বাম আমলেও আমরা দেখেছি যে বামেদের শাসনকালে বামেরা বিধানসভায় যতটা ভোট পেত, লোকসভায় ততটা ভোট পেত না, লোকসভায় কংগ্রেস অনেক বেশি ভোট পেত। ফলে এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে এটা গুরুত্বপূর্ণ আগামী কয়েকটা মাস, যে তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে কি ধরনের ভূমিকা পালন করছে, কংগ্রেসের সাথে জোট গঠন করতে পারছে কিনা, কংগ্রেসকে রাজ্যে অ্যালায়েন্সের মধ্যে আনতে পারছে কিনা। না হলে কিন্তু সাধারণভাবে ভোটাররা কিন্তু যে সরকার গঠন করবে সেই দলের দিকে সামান্য হলেও বেশি যে তাদের ঝোঁক থাকবে, এটা নিশ্চিত করে বলা যায়। সঙ্গে প্রচার তো আছেই, একাধিক ফ্যাক্টর বাকি আছে। এটা সি ভোটারের কেবলমাত্র ট্র্যাকিং করা বলে, যখন যেভাবে রাজনীতি চলছে সেই কনটেক্সটে চলছে। এখানে যে 5 রাজ্যে নির্বাচন হলো, সেই 5 রাজ্যের নির্বাচনের একটা প্রভাব ইমিডিয়েটলি ভোটারদের মধ্যে রয়েছে, সেই কনটেক্সটে ভোটাররা মানে মতামত জানিয়েছে। একদমই বিশ্বনাথ, এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। আপনি বলছিলেন ইন্ডিয়া জোট বিরোধীদের সেখানেও অনেক সমীকরণ, অনেক অঙ্ক, তারপর প্রচারের হিসেব নিকেশ রয়েছে, এবং বিজেপি কোন অঙ্ক কোন তাস খেলে, অবশ্যই সমস্ত কিছু
সবকিছু মিলিয়ে 2024 এ যেন ঠিক খুরোর কল, লক্ষ্য পূরণ হোক না হোক নিরন্তর সেই দিকে ছুটে চলা। অবশ্যই সেই দিকে আমাদের নজর থাকবে, কারণ আবারও বলছি সি ভোটার একটা সমীক্ষা, সেটা শুধুমাত্র আভাস দেওয়ার চেষ্টা, এটা কখনোই ফলাফল নয়। অনেক চিৎকার করেছেন, এবার 15 দিন বাড়িতে বিশ্রাম করুন। ডিএ আন্দোলনকারীদের এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। আমি প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া তিনি বলছেন মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের পাশে রয়েছে, তাহলে তো এইভাবে আক্রমণ করছেন কেন? বারবার তোমরা এভাবে আক্রমণ করছো কেন ডিএ আন্দোলনকারীদের? ডিএ আন্দোলনকারীদের আক্রমণ করার ব্যাপারে না একটা পরিষ্কার ধারণা আপনাদের মাথায় রাখতে হবে যে এইখান থেকে অডিট ঝুলিয়ে দিতে হচ্ছে, সেই অডিটগুলো ঝুলিয়ে দিয়ে প্রমাণ করতে হচ্ছে তারা কতটা স্বচ্ছ। তার কারণ ওই যে ওদের টাকা পয়সা নিয়ে কী সব হয়েছিল, আর যে টাকা পয়সা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছিল সেই মামলা বিকাশ নাম সব কী সব হয়ে গিয়েছিল। আবার দিল্লিতে গিয়ে এই বিশেষ বিজেপির লোকেরা মঞ্চ বেঁধে দিচ্ছে, সেই বিজেপির লোকেরা আবার বিশেষ ঘর ঠিক করে দিচ্ছে, সেইখানে টাকা দেওয়া হচ্ছে। ফলে যে বা যারা ডিএ আন্দোলন করছেন তাদেরকে আন্দোলনের অধিকার সম্পূর্ণভাবে রয়েছে, উদ্দেশ্যটা খারাপ। আজকে দুয়ারে সরকার হই হই করে হচ্ছে, উদ্দেশ্য খারাপ। আমরা তো বুঝতে পারছি না কি উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলার উন্নতিতে শামিল হন। গীতা পাঠে দুর্নীতি করছো, দুর্নীতি করছো গীতা পাঠে। অনুপম হাজরা একজন সভাপতি, একজন সেক্রেটারি, সে বলছে 2000 টাকা করে ঘুষ দেওয়া হয়েছে। তোমাদের লজ্জা করে না? একটা গীতা পাঠের ভিআইপি পাস দিচ্ছ, সেই ভিআইপি পাসের জন্য তোমরা 2000 টাকা করে নিচ্ছ। এই ধরনের জনগণের কি অবস্থানের কথা বলছেন মানস ভূঁইয়া? আমি একটা জিনিস পাপিয়া বলছি যে মানুষের না, আমি বলছি ডিএ তো আসল, আমি বলছি এখানেই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু যে মানুষ ভারতবর্ষের সব রাজ্যে, এমনকি এই রাজ্যেও এতকাল ধরে জেনে এসছেন এটা তার অধিকার, এই প্রথম জানতে পারছেন ওটা ফাউ, মানে ওটা ভাতা। অর্থাৎ চাইলে হচ্ছে যে সরকার কখনো দেবেন ছিটিয়ে, কখনো দেবেন না। আসলে সব জায়গাতে এই কারণে অধিকারগুলোকে আসলে তারা ভাতায় পরিণত করতে চাইছেন, তারা অপশন লিস্ট করতে চাইছেন, এবং যারা আন্দোলন করছেন তাদেরকে সেই চোখে দেখছেন। সরকার চলছে সরকারি কর্মীদের উপর ভর করে, ফলে আজকে সেখানে দাঁড়িয়ে সরকার আমি একটা কথা বলি, এই কিছুদিন আগে আমি বলছি যে এই হাইকোর্ট বলেছে যে লিগালাইজড, মানে এদের দাবিটা যে লিগাল, মুখ্যমন্ত্রী বলুন। আমার কথা হচ্ছে এই তো সেই পুলিশ, এই সেই বীরপুঙ্গব পুলিশরা যারা এই আন্দোলনকারীদের ব্যানার কেড়ে নিল, প্ল্যাকার্ড কেড়ে নিল, তাদেরকে ধাক্কা মারলো, জোর করে জেলে পোড়ার চেষ্টা করলো, এই সেই পুলিশ যারা পশ্চিমবঙ্গের দুর্নীতি ধরতে পারে না, যার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যার উপরে মাথার উপরে, এই পশ্চিমবাংলার এই পুলিশকে আমরা দেখেছি। এই পুলিশের আন্দোলনের মধ্যে ছেলে মেয়েগুলোকে লকআপে পুরেছে, নন অ্যাভেলেবল সেকশন দিয়েছে এই পুলিশ, যারা মাথার উপরে ফাইল লুকায়, যারা খাটের তলায় লুকোয়, এই সেই পুলিশ যার নেতৃত্ব মুখ্যমন্ত্রী। হ্যাঁ, লজ্জা করে না এই পুলিশে? আবারও বলছি, গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলেরই আছে, কিন্তু মানুষের পরিষেবা দেওয়ার জন্য একদিকে এই রাজনৈতিক অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি, একটু পরেই দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এবিপি আনন্দে।